আসসালামু আলাইকুম, স্বাগত জানাচ্ছি চ্যানেল আই নিউজ আন্তর্জাতিক সংবাদে। সাথে আছি আমি সাবিহা। যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন হামলা ইসরায়েলের। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি নিহত। ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে লড়াই চালিয়ে যাবার হুঁশিয়ারি পুতিনের। ভেনেজুয়েলায় মাদক পাচার বন্ধে স্থল অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। যেভাবে ভয়াবহ হয়ে ওঠে হংকংয়ের অগ্নিকাণ্ড, নিহত বেড়ে 94। 2 নারীকে ধর্ষণ, দোষী সাব্যস্ত ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসি দিল ইরান। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন জানাবো বিস্তারিত। যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে লেবাননে নতুন হামলা ইসরায়েলের। লেবাননে নতুন করে হামলা চালিয়েছে ইসরায়েলের সামরিক বাহিনী। সশস্ত্র গোষ্ঠী হিজবল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তির বর্ষপূর্তির দিনে বৃহস্পতিবার দেশটিতে এই হামলা চালায় ইহুদিবাদী বাহিনী। দেশটির দক্ষিণাঞ্চলে হিজবল্লার অবস্থান লক্ষ্য করে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। লেবাননের রাষ্ট্রীয় বার্তা সংস্থা ন্যাশনাল নিউজ এজেন্সি এনএনএ বলেছে, দেশটির দক্ষিণাঞ্চলীয় জেজিন এলাকার আল মাহমুদিয়া ও আল জারমায় একাধিক বিমান হামলা চালিয়েছে ইসরায়েলি বাহিনী। এক বিবৃতিতে ইসরায়েলি সেনাবাহিনী বলেছে, দক্ষিণ লেবাননের বিভিন্ন এলাকায় হিজবল্লার অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হয়েছে। হামলায় হিজবল্লার অবকাঠামো ধ্বংস হয়েছে। বিবৃতিতে বলা হয়েছে, হিজবল্লার অস্ত্র মজুত ছিল এমন বেশ কয়েকটি উৎক্ষেপণ স্থাপনা, সামরিক চৌকি ও অস্ত্র সংরক্ষণাগারও হামলা চালানো হয়েছে। ইরান সমর্থিত এই গোষ্ঠীর সামরিক ক্ষমতা ধ্বংসে এই হামলা চালানোর দাবি করেছে ইসরায়েলি বাহিনী। ইসরায়েলের সেনাবাহিনী বলেছে, ইসরায়েল রাষ্ট্রের জন্য যে কোনো হুমকি নিশ্চিহ্ন করতে এই ধরনের অভিযান অব্যাহত থাকবে। গাজায় যুদ্ধ শুরু হওয়ার পর 1 বছরের বেশি সময় ধরে চলা উত্তেজনা থামানোর লক্ষ্যে 2024 সালে 27 নভেম্বর হিজবল্লার সঙ্গে যুদ্ধবিরতি চুক্তিতে স্বাক্ষর করে ইসরায়েল। সেই হামলার বর্ষপূর্তির দিনে দক্ষিণ লেবাননে হামলা চালিয়েছে ইসরায়েল। যুদ্ধবিরতি সত্ত্বেও লেবাননে বারবার হামলা চালিয়েছে ইসরায়েল। অধিকাংশ ক্ষেত্রেই ইসরায়েলি বাহিনীর দাবি, হিজবল্লার সদস্য ও অবকাঠামো লক্ষ্য করে হামলা চালানো হচ্ছে, যাতে গোষ্ঠীটি পুনরায় অস্ত্রশস্ত্র জোগাড় করতে না পারে। চুক্তি অনুযায়ী হিজবল্লাকে তাদের বাহিনী লিতানি নদীর উত্তর দিকে, যা ইসরায়েল সীমান্ত থেকে প্রায় 30 কিলোমিটার দূরে, সরিয়ে নিতে হবে এবং সেখানে তাদের সামরিক অবকাঠামো ভেঙে ফেলতে হবে। লেবাননের সরকারের ওপর একটি পরিকল্পনা অনুযায়ী দেশটির সেনাবাহিনীকে চলতি বছরের শেষের মধ্যে দক্ষিণাঞ্চল থেকে হিজবল্লার সমস্ত সামরিক অবকাঠামো অপসারণ করতে হবে। এরপর দেশটির অন্যান্য অংশেও এই প্রক্রিয়ার বাস্তবায়ন শুরু করার কথা রয়েছে। হিজবল্লাকে নিরস্ত্রীকরণের জন্য লেবাননের সরকারের ওপর চাপ বৃদ্ধি করেছে যুক্তরাষ্ট্র। লেবাননের সেনাবাহিনী বলেছে, তারা গোষ্ঠীটিকে নিরস্ত্রীকরণের পরিকল্পনা বাস্তবায়ন করছে। পশ্চিম তীরে ইসরায়েলি বাহিনীর গুলিতে 2 ফিলিস্তিনি নিহত। অধিকৃত পশ্চিম তীরের জেনিন শহরে অভিযানের সময় ইসরায়েলি সৈন্যরা 2 ফিলিস্তিনিকে গুলি করে হত্যা করেছে। ঘটনাস্থলের ভিডিও ফুটেজ ও প্রত্যক্ষদর্শীদের বিবরণ অনুসারে তারা সেনাবাহিনীর কাছে আত্মসমর্পণের চেষ্টা করেছিলেন, সেই সময় তাদের গুলি করে হত্যা করা হয়। বৃহস্পতিবার 27 নভেম্বর জেনিনের সাংবাদিকদের সূত্রে আল জাজিরার নূর ওদে জানিয়েছেন, 2 ব্যক্তি তাদের শার্ট টেনে তুলে দেখিয়েছিলেন যে তারা নিরস্ত্র, কিন্তু যে ভবনে লুকিয়েছিলেন সেখানে ফিরে যাবার নির্দেশ দেয় ইসরায়েলি বাহিনী এবং সেই সময় তাদের গুলি করে হত্যা করা হয়। ফিলিস্তিনি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, নিহতদের নাম আল মুনতাসির বিল্লাহ আবদুল্লাহ 26 এবং ইউসুফ আসাশা 37। এদিকে ইসরায়েলি সেনাবাহিনী এক বিবৃতিতে দাবি করেছে, তাদের সৈন্যরা জেনিন এলাকায় একটি সন্ত্রাস নেটওয়ার্কের সঙ্গে যুক্ত ব্যক্তিদের বিরুদ্ধে অভিযান চালায় এবং আত্মসমর্পণ প্রক্রিয়া শুরু করে, যা কয়েক ঘণ্টা ধরে চলে। বিবৃতিতে বলা হয়েছে, ভবন থেকে বেরিয়ে আসার পর সন্দেহভাজনদের দিকে গুলি চালানো হয়। ঘটনাটা মাঠ পর্যায়ে থাকা কমান্ডাররা পর্যালোচনা করছে এবং তা সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোতে হস্তান্তর করা হবে। কিন্তু ওদে উল্লেখ করেন, ফিলিস্তিনিদের হত্যাকাণ্ডের বিষয়ে ইসরায়েলি পর্যালোচনা সাধারণত অভিযোগ বা ফৌজদারি তদন্তের মাধ্যমে শেষ হয় না। অন্যদিকে এই গুলিবর্ষণকে জঘন্য বিচার বহির্ভূত হত্যাকাণ্ড এবং ইচ্ছাকৃত ইসরায়েলি যুদ্ধপরাধ হিসেবে বর্ণনা করে ফিলিস্তিনি পররাষ্ট্র মন্ত্রণালয় আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি ইসরায়েলের হত্যাযজ্ঞ স্তব্ধ করতে অবিলম্বে আক্ষেপ জানিয়েছে। রাজনৈতিক দল প্যালেস্টাইন ন্যাশনাল ইনিশিয়েটিভের প্রধান মুস্তাফা বরখাউতিও জেনিনে প্রাণঘাতী গুলিবর্ষণের ঘটনাকে মর্মান্তিক অপরাধ বলে নিন্দা করেন। তিনি সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেয়া বার্তায় বলেন, ইসরায়েলি সেনাবাহিনী ক্যামেরার সামনে 2 ফিলিস্তিনিকে আত্মসমর্পণ করার পর এবং গ্রেফতার করার পরও তাদের হত্যা করে। ইসরায়েলের যুদ্ধপরাধ সম্পর্কে কেউ কিভাবে চুপ থাকতে পারে? ইসরায়েলের কট্টরপন্থী জাতীয় নিরাপত্তা মন্ত্রী ইতামার বেনগভির এই হত্যাকাণ্ডকে স্বাগত জানিয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে বলেন, ইসরায়েলি সেনাবাহিনী তাদের কাছ থেকে যেমনটি প্রত্যাশা করা হয় তেমন আচরণই করেছে, সন্ত্রাসীদের অবশ্যই মরতে হবে।
ইউক্রেন ভূমি ছেড়ে না দিলে লড়াই চালিয়ে যাওয়ার হুঁশিয়ারি পুতিনের। কিয়েভ যদি মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে সরে যায় তাহলে ইউক্রেন আক্রমণ বন্ধ করবেন পুতিন। বৃহস্পতিবার ২৭ নভেম্বর কথা জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। পুতিন বলেন, ইউক্রেন যদি মস্কোর দাবিকৃত অঞ্চল থেকে সরে না যায় তবে তার সেনাবাহিনী বল প্রয়োগের মাধ্যমে সেগুলো দখল করবে। ইউক্রেন এই ভূমি ছেড়ে না দেওয়া পর্যন্ত রাশিয়ার লড়াই চালিয়ে যাবে বলে জানান তিনি। ফরাসি গণমাধ্যম এএফপির একটি প্রতিবেদনে বলা হয়েছে, রাশিয়ার সেনাবাহিনী পূর্ব ইউক্রেনে ধীরে ধীরে অগ্রসর হচ্ছে, যা একটি ব্যয়বহুল যুদ্ধের পরিণতি। ইউক্রেনের পূর্বাঞ্চলে রুশ বাহিনীর এই আগ্রাসন ইউক্রেনীয় বাহিনীর উপর চাপ সৃষ্টি করছে। ইতোমধ্যে ওয়াশিংটন প্রায় ৪ বছরের যুদ্ধের অবসান ঘটানোর জন্য নতুন একটি পরিকল্পনা নিয়ে কাজ করছে। মস্কো ও কিয়েভের সঙ্গে আসন্ন আলোচনার মাধ্যমেই যুক্তরাষ্ট্র প্রস্তাবিত এই শান্তি পরিকল্পনাটি খুব শীঘ্রই চূড়ান্ত করতে চায়। যুক্তরাষ্ট্রের এই পদক্ষেপকে সংঘাত নিরসনের ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ অগ্রগতি হিসেবে দেখা হচ্ছে। কিরগিজস্তান সফরের সময় পুতিন বলেন, যদি ইউক্রেনীয় বাহিনী তাদের দখলে থাকা অঞ্চলগুলো ছেড়ে চলে যায় তাহলে আমরা যুদ্ধ অভিযান বন্ধ করে দেব। যদি তারা তা না করে তবে আমরা সামরিক উপায়ে তা দখল করে নেব। রাশিয়া বর্তমানে ইউক্রেনের প্রায় ১/৫ ভূখণ্ড নিয়ন্ত্রণ করে আছে। কিয়েভ জানিয়েছে তারা কখনো দখলকৃত ভূমি ছেড়ে দেবে না। এটি শান্তি প্রক্রিয়ার সবচেয়ে বড় বাধাগুলোর মধ্যে একটি। ইউক্রেনের জন্য পশ্চিমা নিরাপত্তা গ্যারান্টি নিয়ে আলোচনা খুবই গুরুত্বপূর্ণ, কারণ ইউক্রেন মনে করে যে ভবিষ্যতে রাশিয়াকে পুনরায় আক্রমণ করা থেকে বিরত রাখতে এটি অত্যন্ত প্রয়োজনীয়। ওয়াশিংটনের প্রাথমিক বা মূল পরিকল্পনাটি ইউক্রেনের ইউরোপীয় মিত্রদের মতামত ছাড়াই খসড়া পাড়া হয়েছিল। ওই পরিকল্পনায় কিয়েভকে তার পূর্ব দোনেৎস্ক অঞ্চল থেকে সরে যেতে এবং মার্কিন যুক্তরাষ্ট্র কার্যত দোনেৎস্ক, ক্রিমিয়া ও লুগানস্ক অঞ্চলগুলোকে রাশিয়ান হিসেবে স্বীকৃতি দিত। কিয়েভ ও ইউরোপের সমালোচনার পর সপ্তাহান্তে মার্কিন যুক্তরাষ্ট্র ওই পরিকল্পনাটি প্রত্যাহার করে নেয়, তবে এখনও নতুন সংস্করণটি প্রকাশ করেনি যুক্তরাষ্ট্র। নতুন পরিকল্পনাটি দেখেছেন বলে উল্লেখ করে পুতিন বলেন, এটি আলোচনার একটি সূচনা বিন্দু হতে পারে। তিনি আরও বলেন, সামগ্রিকভাবে আমরা একমত যে এটি ভবিষ্যতের একটি চুক্তির ভিত্তি তৈরি করতে পারে। রাশিয়া এখনও দখলকৃত অঞ্চলগুলোর আন্তর্জাতিক স্বীকৃতি চাইছে। ভেনেজুয়েলায় মাদক পাচার বন্ধে স্থল অভিযান শুরু করবে যুক্তরাষ্ট্র, হুঁশিয়ারি ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প জানিয়েছেন, স্থলপথে ভেনেজুয়েলার মাদক পাচার বন্ধের প্রচেষ্টা খুব শীঘ্রই শুরু হবে, যা কারাকাসের সাথে ওয়াশিংটনের উত্তেজনা আরও বাড়িয়ে তুলবে বলে ধারণা করা হচ্ছে। ভেনেজুয়েলার দাবি, এই মাদক বিরোধী অভিযানের লক্ষ্য দেশটির শাসন ব্যবস্থা পরিবর্তন করা। বৃহস্পতিবার থ্যাঙ্কসগিভিং উপলক্ষে মার্কিন সৈনিকদের সাথে ভিডিও কনফারেন্সে ট্রাম্প এই মন্তব্য করেছেন। তিনি যেসব মার্কিন সামরিক বাহিনীর উদ্দেশ্যে ভাষণ দিয়েছেন তাদের মধ্যে কয়েকটি তার মাদক বিরোধী অভিযানে সক্রিয় ছিল। ভাষণ দেওয়ার সময় টেক্সাস ভিত্তিক বিমান বাহিনীর বোমিং ইউনিটকে সম্বোধন করে ট্রাম্প বলেন, সাম্প্রতিক সপ্তাহে আপনারা ভেনেজুয়েলার মাদক পাচারকারীদের ঠেকাতে কাজ করছেন। তাদের সংখ্যা অনেক। মার্কিন সেনাবাহিনী আন্তর্জাতিক পানি সীমায় মাদক পাচারের অভিযোগে বিভিন্ন নৌযানের উপর ধারাবাহিক বিমান হামলা চালিয়েছে, তবে তাদের দাবির পক্ষে কোনো প্রমাণ নেই। বার্তা সংস্থা এএফপির পরিসংখ্যান অনুযায়ী ক্যারিবিয়ান ও পূর্ব প্রশান্ত মহাসাগরে এসব হামলায় কমপক্ষে ৮৩ জন নিহত হয়েছে। মাদক পাচার বন্ধে মার্কিন প্রচেষ্টার বিবরণ দিতে গিয়ে ট্রাম্প বলেন, আমরা প্রায় বন্ধ করে দিয়েছি। সমুদ্রপথে মাদক পাচার প্রায় ৮০% বন্ধ হয়ে গেছে। আপনারা হয়তো লক্ষ্য করেছেন, তারা আর সমুদ্রপথে মাদক পাচার করতে চাইছে না। এখন আমরা তাদেরকে স্থলপথে থামাতে শুরু করব। তিনি আরও বলেন, এছাড়াও স্থল অভিযান সহজ, এটি খুব শীঘ্রই শুরু হবে। ট্রাম্পের এই মন্তব্য এমন সময় এলো যখন তার প্রশাসন ভেনেজুয়েলার উপর চাপ সৃষ্টি করছে। যদিও মার্কিন প্রেসিডেন্ট সম্প্রতি বলেছিলেন তিনি ভেনেজুয়েলার নেতা নিকোলাস মাদুরোর সাথে কথা বলতে প্রস্তুত। এর মধ্যেও সাম্প্রতিক সপ্তাহে ওয়াশিংটন এই অঞ্চলে একাধিক বিমান বাহিনী প্রদর্শনী করেছে। ভেনেজুয়েলার উপকূলের কাছে B-52 ও B-1B বোমারু বিমান উঠতে দেখা গেছে। যেভাবে ভয়াবহ হয়ে ওঠে হংকংয়ের অগ্নিকাণ্ড, নিহতে বেড়ে ৯৪। উত্তর হংকংয়ের তাইপুয়ের ওয়াংফুক কোর্ট আবাসনের অগ্নিকাণ্ডে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৯৪-তে। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৭৬ জন। এছাড়া এখনও খোঁজ নেই কম বেশি ৩০০ জনের।
স্থানীয় প্রশাসন জানিয়েছে 1996 সালের গার্লি বিল্ডিং অগ্নিকাণ্ডের পর থেকে হংকংয়ের সবচেয়ে মারাত্মক অগ্নিকাণ্ড এটি। দেশটির পুলিশের দাবি, রক্ষণাবেক্ষণ কাজে ব্যবহৃত অনিরাপদ স্ক্যাফোল্ডিং ও ফোম সামগ্রীর আগুন দ্রুত ছড়িয়ে পড়ার কারণ হতে পারে। বৃহস্পতিবারও দমকল কর্মীরা ওয়াং ফুক কোর্ট আবাসিক কমপ্লেক্সের উপরের তলাগুলোতে আটকে থাকা মানুষদের উদ্ধারে কাজ করেন, তবে প্রচণ্ড তাপ ও ঘন ধোঁয়ার কারণে তাদের কাজ কঠিন হয়ে পড়ে। দিনের শেষ দিকে সাউথ চায়না মর্নিং পোস্ট জানিয়েছে, একটি টাওয়ারের 16তম সিঁড়ি থেকে এক জীবিতকে উদ্ধার করা হয়েছে। শুক্রবার সকালে কর্তৃপক্ষ জানায় মৃতের সংখ্যা বেড়ে 94 হয়েছে। এছাড়া 76 জন আহত হয়েছেন, যাদের মধ্যে 11 জন দমকল কর্মী। দমকল বিভাগ জানায় 8টি অ্যাপার্টমেন্ট ব্লকের মধ্যে 4টির আগুন নেভানো হয়েছে এবং 3টিতে আগুন নিয়ন্ত্রণে আছে। একটি ভবন আগুনে ক্ষতিগ্রস্ত হয়নি। হংকংয়ের প্রধান নির্বাহী জন লি বৃহস্পতিবার ভোরে বলেন, 279 জনের সাথে যোগাযোগ পাওয়া যাচ্ছে না, যদিও পরে দমকল কর্মীরা জানান তাদের মধ্যে কয়েকজনের সাথে যোগাযোগ স্থাপন করা হয়েছে। এই সংখ্যাটি পরবর্তীতে আপডেট করা হয়নি। লি আরও জানান, রাতভর 900 জনের বেশি মানুষ অস্থায়ী আশ্রয়স্থানে আশ্রয় নিয়েছেন। জানা গেছে, থাইপোর ওয়াংফুক কোর্টের ওই আবাসন কমপ্লেক্সের 8টি ব্লকে ছিল 1984টি ফ্ল্যাট। প্রত্যেক বিল্ডিংয়ে ছিল 31টি তলা, যা ছিল প্রায় 5000 হংকংবাসীর মাথা গোঁজার ঠাঁই। এদের সিংহভাগই বৃদ্ধ বৃদ্ধা। জানা গেছে, তাইপোয়ের ওয়াংফুক কোর্ট আবাসনের একটি ব্লকে চলছিল মেরামতির কাজ। গা ঘেঁষে ঘাসি থাকা বিল্ডিংগুলোকে ঘিরে বাঁধা ছিল বাঁশের ভাড়া এবং সবুজ নেট। সংবাদ মাধ্যমের প্রতিবেদনে দাবি, বুধবার বিকেল 3টা নাগাদ বাঁশের ভাড়ায় আগুন লেগে যায়। বাঁশের ভাড়া ও সবুজ নেট দুটোই সাংঘাতিক দাহ্য হওয়ায় মুহূর্তে ছড়িয়ে পড়ে আগুন। দাউ দাউ করে জ্বলে ওঠে 7টি বিল্ডিং। আগুনের ভয়াবহতার পেছনে স্টাইরোফোম ব্যবহারের কথাই সামনে আসছে। সংবাদ মাধ্যমগুলোর প্রতিবেদনে বলা হয়েছে, পেট্রোলিয়াম ভিত্তিক এই প্লাস্টিক সাধারণত প্যাকেজিংয়ে ব্যবহৃত হলেও তার নাকি বিল্ডিং মেরামতের কাজেও লাগানো হয়েছিল। দুই নারীকে ধর্ষণ দোষী সাব্যস্ত ব্যক্তিকে প্রকাশ্যে ফাঁসি দিল ইরান। ইরানে 2 নারীকে ধর্ষণের দায়ে দোষী সাব্যস্ত এক ব্যক্তিকে সেমনান প্রদেশে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। দেশটির বিচার বিভাগ জানিয়েছে, স্থানীয় সময় মঙ্গলবার 25শে নভেম্বর ওই ব্যক্তির মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। বিচার বিভাগ সংশ্লিষ্ট সংবাদ সংস্থা মিজানের মতে, দেশটির সুপ্রিম কোর্ট সাজা বহাল রাখার পর বাস্তামে এ মৃত্যুদণ্ড কার্যকর করা হয়েছে। সেমনান প্রদেশে বিচার বিভাগের প্রধান মোহাম্মদ সাদেক আকবরী বলেছেন, ওই ব্যক্তি 2 নারীকে আক্রমণের জন্য প্রতারণা এবং বল প্রয়োগ করেছিলেন। পরবর্তীতে ভুক্তভোগীদের সুনাম ক্ষতিগ্রস্ত করার জন্য হুমকি এবং ভয়ও দেখানো হয়েছে বলে জানানো হয়েছে। তবে কর্তৃপক্ষ ওই ব্যক্তির পরিচয় বা তার সাজা ঘোষণার তারিখ প্রকাশ করেননি। ইরানে সাধারণত কারাগারের ভেতরে মৃত্যুদণ্ড কার্যকর করা হয়। হত্যার দায়ে একজনকে প্রকাশ্যে মৃত্যুদণ্ড কার্যকর করার 2 সপ্তাহ পর মঙ্গলবার এই প্রকাশ্যে ফাঁসি কার্যকর করা হয়েছে।